আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। বাংলাদেশে বছর বছর গরু কোরবানি কেন কমছে? গাবতলী হাটে আসছে কোরবানির পশু। নারীদের জন্য কোরবানির হাটে পিঙ্কো টয়লেট নির্মাণের নির্দেশ ডিএনসিসির। কোরবানির পশুর হাট নিয়ন্ত্রণে পুরনো ধারা। এইবার গরু কিনছি ব্যাংকের লোন নিয়া। এরপর গরু পালতে যে খরচ হয়েছে, যদি সেই অনুযায়ী দাম না পাই, তাইলে বিষ খায়া মরা ছাড়া উপায় থাকবে না। কিছুটা ক্ষুব্ধ স্বরে কথাগুলো বলছিলেন ঢাকার অদূরে মানিকগঞ্জের কৃষক শেখ ফরিদ। বিবিসি বাংলাকে তিনি জানান, গত বছর কোরবানি ঈদে গরু পালন করেছিলেন 4টি। ঈদের সময় সবকটি বিক্রি করতে পেরেছিলেন, তবে তার ভাষায় যথাযথ দাম পাননি। গত বছরের লোকসানের অভিজ্ঞতায় এবার গরু পালন কমিয়ে দিয়েছেন বলেও তিনি জানান। এবার গরু কিনেছেন মাত্র একটি, সেটাও কিনেছিলেন ব্যাংক থেকে লোন নিয়ে। সারা বছর গরু পালন করে এখন কোরবানির সময় দাম নিয়ে দুশ্চিন্তায় মানিকগঞ্জের এই কৃষক। কিন্তু দাম নিয়ে দুশ্চিন্তা কেন? এমন প্রশ্নে শেখ ফরিদ জানান, ক্রেতারা চাহিদা অনুযায়ী দাম বলছে না। গরুটা আমার 3 মণ ওজনের, এর পেছনে সব মিলায় খরচই আছে 1,20,000 টাকা। মাইনসে দাম কয় 1 লাখ টাকা, তাও ভালো কইরা কয় না। তাহলে আমি এত বছর লেবারি করলাম, আমার বুপোলাপান গরু লালন পালন করল, বাচ্চার মতো কইরা লালন পালন করছি। এই পরিশ্রম তো মায়ের গেলই, আবার আমি খাবার খাওয়াইছি, এইটাও লস। তাহলে তো আমার মরা ছাড়া উপায় নাই। এই কথার পর শেখ ফরিদ আরে বলেন, তিনি এখন হিসাব করছেন গরু পালন করাই ভবিষ্যতে বন্ধ করে দেওয়ার আর ইচ্ছা নাই। আমার গোয়ালে 7টা গরু ধরে, এখন 7টা আর পালি না। এই বছর একটা গরু রাখছি, ধীরে ধীরে কমাই দিতেছি। এইবার দাম না পাইলে খামার আর রাখুম না, মাফ চাই। কোরবানির জন্য গরু পালন করতে গিয়ে শেখ ফরিদের যে অবস্থা, সেটা বিচ্ছিন্ন কোনে অবস্থা নয়। অনেকেই কোরবানির জন্য প্রস্তুত করা গরু বিক্রিতে লাভ কমে যাওয়ার কথা বলছেন এবং এর ফলে গরু পালন কমিয়ে দেওয়ার কথাও বলছেন। অথচ ঐতিহাসিকভাবে বাংলাদেশে কোরবানির ঈদে যত গরু কোরবানি হয়, তার অর্ধেকেরও বেশি মূলত গরু, সঙ্গে কিছু মহিষও থাকে। এছাড়া দেশটিতে ভোজন বিলাসের জন্য গরুর মাংস বেশ জনপ্রিয়। কিন্তু এরপরও দেখা যাচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে গরু কোরবানির সংখ্যা কমছে। বাংলাদেশে প্রান্তিক খামারিরা কোরবানির ঈদে গরুর ক্রেতা কমে যাওয়ার যে কথা বলছেন, পরিসংখ্যানেও সেই একই চিত্র দেখা যায়। তবে দেশটিতে সবসময় এমন অবস্থা ছিল না। প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি পরিসংখ্যানে 2017 সাল থেকে বাংলাদেশে পশু কোরবানির সংখ্যা উল্লেখ করা আছে। সেখানে দেখা যায় 2017 সালে যে সংখ্যক গরু কোরবানি হয়েছে, তার পরের বছরগুলোতে সেটা ধারাবাহিকভাবে বেড়েছে। পরিসংখ্যান অনুযায়ী 2017 সালে বাংলাদেশে কোরবানিকৃত গরুর সংখ্যা ছিল 44,73,000। পরের বছর অর্থাৎ 2018 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 53,91,000, অর্থাৎ এক বছরে বেড়ে যায় 9 লাখেরও বেশি। এরপর 2019 সালে গরু কোরবানির সংখ্যা আরে বেড়ে হয় 56,59,000। কিন্তু এরপরই হঠাৎ এই সংখ্যা কমতে শুরু করে 2020 সালে কোভিড মহামারীর সময় থেকে। 2020 সালে কোরবানিকৃত গরুর সংখ্যা কমে দাঁড়ায় 50 লাখে। এরপর 2021 সালে আরও কমে দাঁড়ায় 40 লাখে। অর্থাৎ 2 বছরের ব্যবধানে গরু কোরবানির সংখ্যা নাটকীয়ভাবে কমে যায় প্রায় 16 লাখ। তবে কোভিডের সংক্রমণ কমে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকার পর গরু কোরবানির সংখ্যা আবারও বাড়তে শুরু করে। দেখা যায় 2022 সালে গরু কোরবানি বেড়ে দাঁড়ায় 45,65,000-এ। আর 2023 সালে প্রায় একই রকম 45,81,000 গরু কোরবানি হয়। 2024 সালে সংখ্যাটা বৃদ্ধি পেয়ে হয় 47,66,000। কিন্তু এরপরই গত বছর অর্থাৎ 2025 সালে সংখ্যাটা আবারও কমে আসে, যার পরিমাণ 46,50,000। সব মিলিয়ে কোভিড পূর্ববর্তী সময়ে অর্থাৎ 2019 সালে গরু কোরবানি যেখানে হয়েছিল 56,59,000, সেখানে 2025 সালেও সংখ্যাটা 46,50,000। অর্থাৎ কোভিডের কয়েক বছর পরও কোরবানির সংখ্যা কোভিডের আগে যে পর্যায়ে ছিল তার চেয়ে 10 লাখ কম। কিন্তু কোরবানির জন্য বাংলাদেশে গরুই যেখানে বেশিরভাগ মানুষের পছন্দ, সেখানে এই কমে যাওয়ার ব্যাখ্যা কি? জানতে চাইলে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতির অধ্যাপক রিপন কুমার মণ্ডল বিবিসি বাংলাকে মূলত 3টি কারণের কথা বলেন। প্রথমত, কোভিড পরবর্তী অর্থনৈতিক দুর্বলতা, যার ফলে মানুষের ক্রয়ক্ষমতা কমে যায়। দ্বিতীয়ত, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় গরুর দাম বৃদ্ধি। তৃতীয়ত, খরচ কমাতে গরুর পরিবর্তে ছাগল বা ভেড়া কোরবানি দেওয়ার প্রবণতা। তিনি বলেন, গরুসহ সব ধরনের পশু কোরবানিটাই কিন্তু কমে গেছে। এটা ঘটেছে মূলত
কোভিড মহামারীর সময় থেকে। অর্থাৎ এখানে আর্থসামাজিক ভূমিকা আছে। আপনি দেখবেন মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে, মূল্যস্ফীতি 9% উপরেও চলে যাচ্ছে। ফলে বিশেষত মধ্যবিত্ত শ্রেণীর অনেকেই গরু কিনতে 1 লাখ বা তার বেশি টাকা খরচ না করে 8,000 বা 10,000 টাকায় ছাগল কিনছে। আর্থিক সক্ষমতা এখানে একটা বড় ফ্যাক্টর। কেরানীগঞ্জে একটি গরুর খামারে এবছর প্রায় 200 গরুর দেখভাল করছেন ম্যানেজার মো। এর মধ্যে কিছু গরু বিক্রি হয়েছে, কিছু গরু এখনও বিক্রির অপেক্ষায়। মো. কবির জানাচ্ছেন, এবারও ছোট বা মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি। দাম নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আগের বছরের তুলনায় গরু প্রতি 10,000 থেকে 15,000 টাকা দাম বেড়েছে। তবে বড় গরুর ক্ষেত্রে দাম বৃদ্ধি আরও বেশি। ধরেন খাওয়া খরচ, লেবার খরচ, বিদ্যুৎ খরচ সব মিলিয়েই দাম বাড়াতে হয়েছে। ফলে ছোট গরুর চাহিদা বেশি। এখন আমাকে তো খরচ তুলে লাভ করতে হবে। ক্রেতারা আসছে, খামারগুলোতে ঘুরছে, দামদর দেখছে। কিন্তু এখানে তো কোনো খামার কম টাকায় গরু দিতে পারছে না। কম দেওয়ার কোনো সিচুয়েশনও নাই, বলেন তিনি। একইভাবে মানিকগঞ্জের হরিরামপুরের খামারি কুদ্দুস মোল্লাও বলছেন, খরচ তুলতে হলে গরুর দাম বেশি রাখতেই হবে। যদি দাম না পাই, গরু বেচমু না। এবার এটাই ঠিক করছি। আসলে দাম আছে, কিন্তু সেইটা শহরে। দাম বাড়ে শহরে বন্দরে। কিন্তু গ্রামে আমরা দাম পাই না। কারণ ব্যাপারীদের কাছে গরু বেইচা ফালাই। ব্যাপারীরা তো আর আমাদের বেশি দাম দিতে চায় না। তার আশা, এবার নিজেই গরু হাটে তুলবেন, এতে করে গরুর ভালো দাম পাবেন। একদিকে বছর বছর গরুর দাম বাড়ছে, অন্যদিকে কমছে গরু কোরবানির সংখ্যা। ফলে খামারিদেরও কেউ কেউ এবার গরু পালনের সংখ্যা কমিয়ে দিয়েছেন। ফলে প্রশ্ন উঠছে, এবার তাহলে কোরবানির জন্য গরুর সরবরাহ কেমন? এক্ষেত্রে প্রাণিসম্পদ অধিদপ্তর অবশ্য বলছে, চাহিদার তুলনায় সরবরাহ বেশি আছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসেব বলছে, এবছর কোরবানির জন্য সারা দেশে খামারিরা গরু ও মহিষ প্রস্তুত করেছেন প্রায় 57 লাখ। অর্থাৎ গত বছর যে 46 লাখ গরু কোরবানি হয়েছে, এবার প্রস্তুতকৃত গরু ও মহিষের সংখ্যা তার চেয়ে প্রায় 11 লাখ বেশি। সামগ্রিকভাবে কেরাবানির জন্য গরু মহিষ, ছাগল ভেড়া সহ গবাদি পশু চাহিদার তুলনায় বেশি আছে বলেই জানাচ্ছে অধিদপ্তর। চলতি মে মাসের শুরুতেই মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ঢাকায় আনুষ্ঠানিক এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, এবছর দেশে কোরবানিযোগ্য গবাদি পশু রয়েছে 1,23 লাখ। এর বিপরীতে কোরবানি হতে পারে 1,01 লাখ। সে হিসাবে এবার কোরবানির পর সোয়া 22 লাখ পশু উদ্বৃত্ত থাকবে। কিন্তু যারা সারা বছর ধরে কোরবানির জন্য বিশেষত গরু প্রস্তুত করেছেন, তারা যদি বিক্রি করতে না পারেন, তাহলে অবিকৃত গরুর ক্ষতি পোষাবে কিভাবে? এমন প্রশ্নে প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক খামার মো. শরীফুল হক বিবিসি বাংলাকে বলেন, উদ্বৃত্ত থাকলেও খামারিদের ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ নেই। তিনি বলেন, প্রতিবছরই কিছু উদ্বৃত্ত থাকে। কিন্তু যদি গরুর কথাই ধরেন, তাহলে দেখা যাবে যে সারা বছর যে পরিমাণে জবাই হয়, তার অর্ধেক হয় কোরবানিতে। আর বাকি অর্ধেক জবাই হয় সারা বছর। অর্থাৎ মাংসের চাহিদা কিন্তু সারা বছরই আছে। বছর জুড়ে নানা রকম বড় বড় অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠান হয়, এগুলোতে কিন্তু গরুর মাংসের চাহিদা থাকেই। সুতরাং গরু ঈদে বিক্রি না করতে পারলেও লোকসান হওয়ার সুযোগ নেই। প্রাণিসম্পদ অধিদপ্তর যদিও বলছে, সারা বছরই মাংসের চাহিদা থাকায় কোরবানির জন্য প্রস্তুত করা গরু অন্য সময়ে বিক্রি করা যাবে। তবে খামারিরা বলছেন, মাংসের দামে গরু বিক্রি করলে যে লাভ হয় তাতে গরু পালনের খরচ এবং পরিশ্রম উসুল হয় না। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর অন্যতম প্রধান পশুসম্পদ কেন্দ্র ও ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটে পুরোদমে গবাদি পশু আসতে শুরু করেছে। অস্থায়ী এই হাটটি আনুষ্ঠানিকভাবে মাত্র 5 দিন চালু থাকার কথা থাকলেও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ট্রাক ও জলপথে কোরবানির পশু নিয়ে আসছেন। জমজমাট ব্যবসার প্রস্তুতি হিসেবে অনেক ব্যবসায়ী ইতোমধ্যেই হাটে জায়গা দখল করে নিয়েছেন। এই ছবিগুলো ঢাকার গাবতলী পশুর হাট থেকে তোলা। রাজধানীর কোরবানির পশুর হাটে নারীদের সুবিধার্থে আলাদা পিঙ্ক টয়লেট স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এই নির্দেশনা দেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। বুধবার 20 মে সকালে কোরবানির পশুর হাটের ইজারাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। সভায় ডিএনসিসি প্রশাসক বলেন, পশুর হাটকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের যানজট বা জনভোগান্তি সৃষ্টি হলে সিটি কর্পোরেশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বিশেষ করে নারীদের কথা বিবেচনায় রেখে প্রতিটি হাটে বাধ্যতামূলকভাবে আলাদা পিঙ্ক টয়লেট স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পুরুষেরা যেভাবে সহজে প্রয়োজন মেটাতে পারেন, নারীদের ক্ষেত্রে সেই সুযোগ থাকে না।
তাই মা বোনদের স্বাচ্ছন্দ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রতিদিনের বর্জ্য প্রতিদিনই অপসারণের নির্দেশনা দিয়ে তিনি বলেন, পশুর হাটের কারণে যেন পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পরিবার পরিজন নিয়ে মানুষ যেন নির্বিঘ্নে পশুর হাটে যেতে পারেন সে বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে সেই দলের নেতাকর্মী ও তাদের ঘনিষ্ঠজনদের কাছেই কোরবানির পশুর হাটের নিয়ন্ত্রণ থাকে। কোথাও তারা সরাসরি ইজারাদার হিসেবে থাকেন, আবার কোথাও নেপথ্যে থেকে হাট পরিচালনা করেন। দু একটি ব্যতিক্রম ছাড়া ক্ষমতাসীন দলের বাইরে অন্য কেউ দরপত্র দাখিল করার সাহসও পান না। যদিও কাগজে কলমে দেখানো হয়, নিয়ম মেনেই দরপত্রের মাধ্যমে হাটের ইজারা নেওয়া হয়েছে। আওয়ামী লীগের এখন কার্যক্রম নিষিদ্ধ শাসনামলে রাজধানীর অস্থায়ী পশুর হাটগুলোর নিয়ন্ত্রণ ছিল দলটির নেতাকর্মীদের কাছে। গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই নিয়ন্ত্রণ এখন বেশিরভাগ ক্ষেত্রে বিএনপি ও তাদের ঘনিষ্ঠজনদের কাছে। কে কত দর উল্লেখ করবেন তা সমঝোতার মাধ্যমে ঠিক করে রাখা হতো। আওয়ামী লীগ বা দলটির ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাইরে অন্য কেউ যাতে দরপত্র জমা দিতে না পারেন সেই ব্যবস্থাও থাকত। ক্ষমতার পরিবর্তন হলেও পুরনো সেই ধারা খুব বেশি বদলায়নি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দলটির নেতাকর্মীরা বেশিরভাগ ক্ষেত্রে সমঝোতার মাধ্যমে দরপত্র দাখিল করতেন। আগেই ঠিক করা হতো কোনো হাটকে ইজারা নেবেন, যদিও পুরো প্রক্রিয়াকে প্রতিযোগিতামূলক ও স্বচ্ছ দেখানো হতো। একটি হাটে যাতে একাধিক দরপত্র জমা হয় সেই ব্যবস্থা করতেন তারা। কে কত দর উল্লেখ করবেন তা সমঝোতার মাধ্যমে ঠিক করে রাখা হতো। আওয়ামী লীগ বা দলটির ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাইরে অন্য কেউ যাতে দরপত্র জমা দিতে না পারেন সেই ব্যবস্থাও থাকত। ক্ষমতার পরিবর্তন হলেও পুরনো সেই ধারা খুব বেশি বদলায়নি। এবার রাজধানীতে অস্থায়ী পশুর হাট বসবে ২১টি। এর মধ্যে ঢাকা উত্তরে ১১টি আর ঢাকা দক্ষিণে ১০টি। উত্তরের সবকটি অস্থায়ী হাট এবার ইজারা পেয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা। কোথাও সরাসরি ইজারাদার হিসেবে রয়েছেন, কোথাও আবার হাট পরিচালনার নেপথ্যে আছেন তারা। অন্যদিকে ঢাকা দক্ষিণে অস্থায়ী ১০টি পশুর হাটের মধ্যে ৮টির ইজারাদার বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি ও তাদের ঘনিষ্ঠজনেরা। একটি হাটের ইজারা পেয়েছে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান। আরেকটি হাটের ইজারাদার জাতীয় নাগরিক পার্টির এনসিপি রাজনীতির সঙ্গে যুক্ত এক ব্যবসায়ী। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মোহাম্মদ খান প্রথম আলোকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা হচ্ছে সুযোগের সমতা নিশ্চিত করা। আওয়ামী লীগ আমলে যেভাবে চলেছে এখনও যদি সেভাবেই চলে তাহলে পরিবর্তন হলো কোথায়? এবার কোরবানির পশুর হাটের ইজারার ক্ষেত্রে দেখা গেল প্রায় সব হাট ঘুরে ফিরে ক্ষমতাসীন দলের লোকজন ইজারা নিয়েছেন। এসব ভালো ইঙ্গিত দিচ্ছে না। একটি হাটের ইজারা পেয়েছে জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান। আরেকটি হাটের ইজারাদার জাতীয় নাগরিক পার্টির এনসিপি রাজনীতির সঙ্গে যুক্ত এক ব্যবসায়ী। দক্ষিণের ৮টিতেই বিএনপি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী কোনো হাট ইজারা দেওয়া হয়েছে সরকারি দরের প্রায় ৪ গুণ বেশি মূল্যে, আবার কোনোটির ইজারা মূল্য সরকারি দরের চেয়ে মাত্র ১০,০০০ টাকা বেশি। যেমন ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকায় অস্থায়ী পশুর হাটের জন্য সরকারি ইজারা মূল্য ছিল ৫৬,৬৬,০০০ টাকা। এই হাট ইজারা দেওয়া হয়েছে ২,১৫,০০,০০০ টাকায়। আবার সিকদার মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় অস্থায়ী হাটের ইজারা মূল্য ছিল ৪,২০,০০,০০০ টাকা। মাত্র ১০,০০০ টাকা বেশি দরে এই হাট ইজারা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ আমলে হাট ইজারা নেওয়ার মতো অবস্থা অন্য কোনো দলের কারো ছিল না। এবার হাট ইজারার ক্ষেত্রে প্রতিযোগিতা ছিল। ২,৭১,০০,০০০ টাকার হাট ৪,০১,০০,০০০ টাকায় ইজারা নিয়েছি। বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মাহবুব মাওলা। পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পাশে নদীর পাড়ের পশুর হাট ইজারা পেয়েছেন শ্যামপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মাহবুব মাওলা। এই হাট ৪,০১,০০,০০০ টাকায় ইজারা নিয়েছেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রতিবছর এই হাট ইজারা নিতেন ঢাকা দক্ষিণ সিটির ৪৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিন উদ্দিন চিশতি। আর গত বছর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার সময় এই হাটের ইজারা পেয়েছিলেন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত মুহাম্মদ আলী নামের এক ব্যক্তি। এই হাট ইজারা পাওয়া শ্যামপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মাহবুব মাওলা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ আমলে হাট ইজারা নেওয়ার মতো অবস্থা অন্য কোনো দলের কারো ছিল না। এবার হাট ইজারার ক্ষেত্রে প্রতিযোগিতা ছিল। ২,৭১,০০,০০০ টাকার হাট ৪,০১,০০,০০০ টাকায় ইজারা নিয়েছি। উত্তর শাহজাহানপুরে মৈত্রী সংঘ ক্লাব সংলগ্ন হাট ইজারা পেয়েছেন ব্যবসায়ী আনিসুর রহমান। তিনি ৩,১২,০০,০০০ টাকায় হাটটি ইজারা নিয়েছেন।
আনিসুর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। গত বছরও এই হাটের ইজারা পেয়েছিলেন তিনি। এর আগে এই হাট ইজারা নিতেন আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর হামিদুল হক এবং শাহজাহানপুর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ। ডেমরার আমুলিয়া মডেল টাউন এলাকার পশুর হাট ইজারা পেয়েছেন ডেমরা থানা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদিন। 2,15,00,000 টাকায় হাটের ইজারা পেয়েছেন তিনি। গত বছরও এই হাটের ইজারা তিনি পেয়েছিলেন। এর আগে এই হাটের ইজারা নিতেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এস.এম. নেওয়াজ সোহাগ নামের এক ব্যবসায়ী। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশে পশুর হাট ইজারা নিয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি মতিঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। 3,01,00,000 টাকায় হাটের ইজারা পেয়েছেন তিনি। রহমতগঞ্জ ক্লাবের পাশের হাট ইজারা পেয়েছেন রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সভাপতি টিপু সুলতান। তিনি চকবাজার থানা বিএনপির সাবেক সহসভাপতি। গত বছরও হাটটির ইজারা নিয়েছিলেন তিনি। এর আগে এই হাটের ইজারাদার ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম। ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের পাশে পশুর হাট ইজারা নিয়েছেন মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি মতিঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক। 3,01,00,000 টাকায় হাটের ইজারা পেয়েছেন তিনি। গোপীবাগের সাদেক হোসেন খোকা খেলার মাঠের পাশে অস্থায়ী পশুর হাট ইজারা পেয়েছেন কাজী ইমরান হোসেন। তিনি বিএনপি সরকারের একজন প্রতিমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এই হাটের সরকারি ইজারা মূল্য ছিল 2,80,00,000 টাকা। সরকারি দর থেকে 50 লাখ টাকা কমে 2,30,00,000 টাকায় হাটটি ইজারা দিয়েছে সিটি কর্পোরেশন। গোলাপবাগ এলাকার হাট ইজারা পেয়েছে বারাকা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আমির হোসেন এনসিপির এক নেতার ঘনিষ্ঠ বলে জানা গেছে। ওই নেতা আগে বিএনপি করতেন, কিছুদিন আগে এনসিপিতে যোগ দিয়েছেন। বনশ্রী এলাকার হাট পেয়েছেন ঢাকা দক্ষিণ সিটির 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম হোসেন। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। অন্যদিকে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল মিধাবাড়ি পানির পাম্প সংলগ্ন পশুর হাট ইজারা পেয়েছে কেবি ট্রেড। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. শামীম খান জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সিকদার মেডিকেল কলেজ এলাকার হাট ইজারা পেয়েছেন নাফিজ কবির। সিটি কর্পোরেশন সূত্র জানায়, নাফিজ বিএনপি সরকারের একজন মন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সব মিলিয়ে এবার ঢাকা দক্ষিণের 10টি অস্থায়ী হাট ইজারা দেওয়া হয়েছে 26,49,00,000 টাকায়। যদিও এসব হাটের জন্য সরকার নির্ধারিত ইজারা মূল্য ছিল 18,39,00,000 টাকা। উত্তরে অন্য কেউ নেই। ঢাকা উত্তরের অস্থায়ী হাটগুলো থেকে নির্ধারিত সরকারি দরের বিপরীতে দ্বিগুণের বেশি টাকা ইজারা মূল্য পাওয়া গেছে। অস্থায়ী 11টি হাটের ইজারার জন্য সরকারি দর ছিল 16,61,64,000 টাকা। ইজাদারদের কাছ থেকে পাওয়া গেছে 33,39,24,000 টাকা। অস্থায়ী 11টি হাটের মধ্যে 9টি ইজারা পেয়েছেন বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের পদধারী নেতারা। বাকি 2টি হাটের ইজারাদার ব্যবসায়ী হলেও হাট পরিচালনায় যুক্ত আছেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। অস্থায়ী হাটের ইজারা কিভাবে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা পেলেন, এমন প্রশ্নে ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, দলীয় বিবেচনায় হাটের ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই। হাট ইজারা দেওয়া হয়েছে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে সবার জন্য অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছিল। সর্বোচ্চ দরদাতা ও শর্ত পূরণকারী ব্যক্তিকেই মূল্যায়ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ইজারা দেওয়া হয়েছে। কাউকে বিশেষ সুবিধা দেওয়া হয়নি। উত্তরা দিয়াবাড়ি 16 ও 18 নম্বর সেক্টর সংলগ্ন বুবাজার এলাকার পশুর হাটের ইজারা পেয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ ফরিদ হোসেন। তার প্রতিষ্ঠান এসএফ কর্পোরেশন 14,15,00,000 টাকায় এই হাট ইজারা নিয়েছেন। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন পশুর হাটের ইজারা পেয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলাম। এই হাট পরিচালনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির সভাপতি আইনুল ইসলাম এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহমুদুল আলম যুক্ত আছেন বলে জানিয়েছেন আমিনুল। বাড্ডা থানার অন্তর্গত স্বদেশ প্রপার্টিজ এলাকায় পশুর হাটের ইজারা পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক তুহিরুল ইসলাম। বড় বেড়াইদ এলাকায় পশুর হাটের ইজারা পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান। পূর্ব হাজীপাড়া এলাকার ইকরা মাদ্রাসা সংলগ্ন পশুর হাট ইজারা পেয়েছেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক এবং রামপুরা থানা বিএনপির সদস্য এম আসলাম। কাজকুড়া বাজার সংলগ্ন রহমাননগর আবাসিক এলাকায় যে হাট বসবে সেটির ইজারা পেয়েছেন উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম সরকার। এই হাট পরিচালনায় আছেন উত্তরখান থানা যুবদলের সাবেক সভাপতি রুস্তম আলী ব্যাপারীসহ ওয়ার্ড বিএনপির কয়েকজন নেতা।
তবে হাটটির জায়গা পরিবর্তন করে উত্তরখান তেরমুখ ইটভাটা এলাকায় নেওয়া হয়েছে বলে সিটি কর্পোরেশন সূত্র জানায়। বনরূপা আবাসিক প্রকল্পে পশুর হাটের ইজারা পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। মিরপুর -6 নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিং খালি জায়গায় বসবে পশুর হাট। এই হাটের ইজারা পেয়েছেন সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তি। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তার কোনো রাজনৈতিক পরিচয় বা পদপদবি নেই, তিনি ব্যবসায়ী। তবে স্থানীয় বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সিরাজুল ইসলামের নামে ইজারা নেওয়া হলেও এই হাট পরিচালনার দায়িত্বে আছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং রূপনগর থানা বিএনপির সদস্য এম আশরাফুল ইসলাম। মিরপুরের কালশী বালুর মাঠ এলাকায় পশুর হাটের ইজারা পেয়েছেন ব্যবসায়ী রেদওয়ান রহমান। এই হাট পরিচালনা কমিটির সদস্য সচিব আনোয়ার হোসেন পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। খিলক্ষেতের পশ্চিমপাড়া এলাকায় পশুর হাটের ইজারা পেয়েছেন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন। তবে ঢাকা উত্তর সিটির সম্পত্তি বিভাগের কর্মকর্তারা গত বৃহস্পতিবার বলছেন, জামানতের টাকা দিলেও ইজারা প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার পর বিল্লাল হোসেন আর কোনো টাকা জমা দেননি। তার জামানত বাজেয়াপ্তের প্রক্রিয়া চলছে। আওয়ামী লীগ সরকারের আমলে কোনো হাটের ইজারা নেওয়ার সুযোগ তিনি পাননি, বরং মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন এ বিষয়ে বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, ওই জায়গায় স্থানীয়দের বসতবাড়ি থাকায় হাট বসানোর মতো পরিস্থিতি নেই। বিষয়টি সিটি কর্পোরেশনের কাছে লিখিতভাবে তিনি জানিয়েছেন। ৩০০ ফুট সড়ক সংলগ্ন ডুমনি মৌজায় পশুর হাটের ইজারা পেয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কোনো হাটের ইজারা নেওয়ার সুযোগ তিনি পাননি, বরং মামলা ও হয়রানির শিকার হতে হয়েছে, কারাগারে যেতে হয়েছে। আক্তার হোসেন বলেন, একাধিক ব্যক্তি হাট ইজারা নিতে দরপত্রে অংশ নিয়েছেন এবং নিয়ম মেনেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ঢাকা উত্তর সিটির একমাত্র স্থায়ী হাট গাবতলী পশুর হাট এবছর ইজারা নিয়েছেন হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ। তিনি বিএনপিপন্থী ব্যবসায়ী হিসেবে পরিচিত। শর্ত মানেন না কেউ। এর বাইরে রাজধানীতে স্থায়ী পশুর হাট আছে দুটি, একটি গাবতলীতে, যা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীন, আরেকটি ডেমরা শারুলিয়ায়। এই হাট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীন। স্থায়ী হাট দুটিতে সারা বছর পশু কেনাবেচা চলে। অস্থায়ী হাটগুলোতে পশু কেনাবেচা হয় কোরবানির ঈদের সময় 5 দিন। আগামীকাল রোববার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির অস্থায়ী হাটগুলোতে কোরবানির পশু কেনাবেচা শুরু হবে, যা চলবে ঈদের দিন বৃহস্পতিবার 28 মে পর্যন্ত। ইতিমধ্যে কয়েকটি হাটে কোরবানির পশু আসতে শুরু করেছে। কোরবানির পশুর হাট ঘিরে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি সমন্বয় সভা করেছে। সেখানে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন হাটের ইজারাদার বা তাদের প্রতিনিধিরা অংশ নেন। পশুর হাটকেন্দ্রিক নিরাপত্তা, আর্থিক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনা, ইজারাদারদের করণীয়, কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণ, পাচার রোধ এবং বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সেই সমন্বয় সভায় আলোচনা হয়েছে। সমন্বয় সভার পর ডিএমপির পক্ষ থেকে কিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নির্ধারিত সময়ের আগে হাট না বসানো, হাটের চৌহদ্দিনা ছাড়ানো, কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা, পর্যাপ্ত আলো, জাল নোট শনাক্তের মেশিন ও ব্যাংকিং সুবিধা পশুর হাটগুলোতে রাখতে হবে। প্রতিবছরই দেখা যায়, হাট সীমানা ছাড়িয়ে সড়ক, ফুটপাত ও আবাসিক এলাকার ভেতরে ঢুকে পড়ে। পশুবাহী ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। এতে যানজট বাড়ে, স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি হয়। ডিএমপি বলেছে, পশু কোনো হাটে যাবে, তা ব্যবসায়ীরাই ঠিক করবেন। এক হাটের পশু অন্য হাটে নামানো যাবে না। চাঁদাবাজি, ছিনতাই, অজ্ঞান পার্টি ও অবৈধ প্রভাব বিস্তার রোধে পশুর হাটগুলোতে পুলিশের নজরদারি থাকবে। সাধারণত ইজারাদারদের শর্ত দেওয়া হয়, আবাসিক এলাকায় হাট বসানো যাবে না, প্রধান সড়ক ও ফুটপাত দখল করা যাবে না, যান চলাচলে বাধা দেওয়া যাবে না, নির্ধারিত সীমানার বাইরে হাট বাড়ানো যাবে না এবং পশুর বর্জ্য দ্রুত অপসারণ করতে হবে। তবে প্রতিবছরই দেখা যায়, হাট সীমানা ছাড়িয়ে সড়ক, ফুটপাত ও আবাসিক এলাকার ভেতরে ঢুকে পড়ে। পশুবাহী ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে। এতে যানজট বাড়ে, স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি হয়। কেউ শর্ত ভঙ্গ করে পশুর হাট বসালে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রথম আলোকে জানান ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক আব্দুস সালাম। তিনি বলেন, ইজারাদারের কারণে মানুষের চলাচল ও যানজটের যাতে সমস্যা না হয়, সেজন্য পুলিশকে তৎপর থাকতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সিটি কর্পোরেশনও সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু করার চেষ্টা করবে।